ভিওসি কোম্পানির প্রধান উপনিবেশ ছিল ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। ডাচরা নাম দিয়েছিল বাটেভিয়া। এখান থেকেই চালানো হতো এশিয়ার বিভিন্ন অঞ্চলের সাথে বাণিজ্যিক যোগাযোগ। ১৬০৫ সাল থেকে শুরু করে বেশ কিছু কুঠি বসল করমণ্ডল অঞ্চলে। বাংলার সাথে বাণিজ্যিক যোগাযোগ শুরু হলো ১৬১৫ সাল থেকে। বাণিজ্য প্রসঙ্গে একটা তথ্য জেনে রাখা ভালো। আমরা যে সময়ের কথা বলছি সেই সময় ইউরোপীয়দের প্রাচ্য দেশে রপ্তানি করবার একমাত্র জিনিস ছিল কিছু মূল্যবান ধাতু, যা প্রাচ্য দেশের মুদ্রা বানাবার কাজে লাগত। বলা বাহুল্য, এভাবে বাণিজ্যিক সমতা রাখা বেশ দুষ্কর হয়ে উঠছিল। ১৬১৮ সালে বাটেভিয়াতে নতুন গভর্নর জেনারেল আসলেন জন কোয়েন, বুদ্ধিমান এবং দাপুটে মানুষ। ততদিনে কোম্পানি বেশ কিছু দুষ্প্রাপ্য মশলার উপর একচ্ছত্র অধিকার হাসিল করেছে এবং ভারত, মালয়, ইন্দোনেশিয়া এবং জাপানের গুরুত্বপূর্ণ বন্দরও তাদের কবজায়। এর ১৬ আনা ফায়দা তোলবার জন্য জন কোয়েন এশিয়াতে অন্তর্দেশীয় বাণিজ্যের ব্যবস্থা করলেন। শুরু হলো ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়, চীন, সিংহল এবং আরবের মধ্যে কাপড়, মশলা, আফিম, নীল, যবক্ষার এবং বিভিন্ন ধাতুর আদান প্রদান। এর কল্যাণে কোম্পানির আয়ও বেশ ফুলে ফেঁপে উঠল। আর বাংলায় এসব বাণিজ্যিক সামগ্রীর যেমন প্রাচুর্য তেমনি সস্তা দাম। কাজেই ১৬২৭ সালে পুরীর কাছে সুবর্ণরেখার সঙ্গমস্থানে পিপলিতে কুঠি বসল। ৫ বছর পর ১৬৩২ সালে বাংলায় মুঘলদের হাতে পরাজয় হলো পর্তুগিজদের। বাংলায় বাণিজ্য বিস্তারের রাস্তা অনেকটা সহজ হলো। ১৬৩৫ সাল থেকে চুঁচুড়া অঞ্চলের সাথে বাণিজ্যিক যোগাযোগ শুরু হলো। কিছু বছর পর ১৫৭৪ টাকা দিয়ে কোম্পানি ৩টে গ্রাম ইজারা নিল: চুঁচুড়া, বরানগর এবং বর্ধমানের কাছে বাজার মির্জাপুর। মির্জাপুরে অবশ্য বিশেষ সুবিধা হয়নি, তবে বরানগরে বসেছিল শূকর মাংসের কারখানা। নুন মশলা মাখিয়ে মাংস রপ্তানি হতো ইউরোপে। আর চুঁচুড়া হলো বাংলার প্রথম ডাচ উপনিবেশ। গঙ্গার ধারে পাথর দিয়ে দুর্গের ধাঁচে তৈরি হলো বিরাট কুঠি। কুঠির মধ্যে ডিরেক্টরের থাকবার ব্যবস্থা, বিভিন্ন পণ্য সামগ্রী মজুদ রাখার গুদামঘর, আত্মরক্ষার জন্য গুটিকত কামান এবং চারপাশে জলের পরিখা। রীতিমতো প্রাণবন্ত শহর ছিল চুঁচুড়া। ছিল একাধিক বাজার। এমন জিনিস ছিল না যা পাওয়া যেত না। সাথে ছিল সেনাদের ব্যারাক, চার্চ এবং গুস্তাভাস দুর্গ। কুঠি বসলো আরও কিছু শহরে। ঢাকা, কাশিমবাজার ও মালদাতে তৈরি হতো সিল্ক ও মসলিনের কাপড়, পাটনাতে আফিম এবং রাজশাহীতে কাপড় ও নীল। কিছু বছরের মধ্যে হল্যান্ডে আমদানি করা জিনিসের ৪০%-ও বেশি যোগান দিত বাংলা। তবে ১৭০৭ সালে আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যে ফাটল ধরতে শুরু করে। অরাজকতার সাথে বাড়তে থাকে বাণিজ্যিক প্রতিযোগিতা, বিশেষ করে ইংরেজদের সাথে। একচেটিয়া বাণিজ্যিক আধিপত্য ক্রমশ শিথিল হতে থাকে। ইতিমধ্যে ইংরেজরা উঠে পড়ে লাগলো বাংলাকে কবজা করতে। সাথে চলল বাংলার নবাবের সাথে বিভিন্ন ব্যাপারে মন কষাকষি। ১৭৫৬ সালে বাংলার নতুন নবাব সিরাজ কলকাতা আক্রমণ করলেন। এই সময় ইংরেজ এবং নবাব দুপক্ষই আলাদা করে ডাচদের নিজেদের দলে টানবার চেষ্টা করেছিল। তবে ডাচরা নিরপেক্ষ থাকবার সিদ্ধান্ত নেয়, আর এই নিরপেক্ষতাই তাদের কাল হল। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে জেতার পর ইংরেজদের লক্ষ্য পড়ল ডাচদের উপর। ১৭৫৯ সালে চুঁচুড়ার কাছে বেদারার যুদ্ধে ডাচদের হার হলো। সাথে বাংলার উপর যাটুকু অধিকার ছিল তাও গেল। বরানগর, কাশিমবাজার এবং ঢাকার কুঠি প্রায় বন্ধ হবার জোগাড় হলো। কাটা ঘায়ে নুনের ছিটে পড়ল যখন ১৭৮৪ সালে ইউরোপে ইংরেজদের সাথে যুদ্ধে ডাচদের পরাজয় হলো। কোম্পানির অর্থ সংকট হয়ে উঠল আরও শোচনীয়। ডাচ সরকারের কাছ থেকে বড় অঙ্কের টাকার ধার নিয়েও সুবিধে হলো না। ইউরোপে এর পরে শুরু হলো ফরাসি বিপ্লব। ১৭৯৫ সালে ফ্রান্স হল্যান্ডকে দখল করল। বসল বাটেভিয়া প্রজাতন্ত্র সরকার এবং তাদেরই উদ্যোগে ১৭৯৯ সালে চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল ভিওসি কোম্পানি। ২০০ বছরের দৌরাত্ম্য এবং সাফল্যের কথা রয়ে গেল শুধু ইতিহাসের পাতায়। তবে ডাচরা বাংলাতে ছিল আরও ২৫ বছর। ১৮২৫ সালে ইংরেজদের সাথে সন্ধি করে এশিয়ার বাণিজ্যিক অঞ্চল ভাগাভাগি হলো। ডাচরা বাংলা এবং ব্রিটিশরা সুমাত্রা থেকে নিজেদের কুঠি তুলে নিল। আর সেই সাথে ডাচ ও বাংলার ২০০ বছরের সম্পর্কে জবনিকা পতন ঘটল। তারও ২০০ বছর পর বাংলায় ডাচ অস্তিত্বের ক্ষীণ স্মৃতি কিন্তু এখনো রয়ে গেছে। সেনা ব্যারাক হয়েছে হুগলি মাদ্রাসা, গভর্নরের বাড়ি হয়েছে হুগলি মহসিন কলেজ, আর রয়েছে ডাচ মহিলা সুজান আনা মারিয়ার স্মৃতিসৌধ। তার জীবনের গল্প নিয়েই পরে হিন্দি ছবি হয় সাত খুন মাফ। তবে ডাচদের সব থেকে বড় প্রভাব রয়ে গেছে বাংলার চিত্রকলার উপর। তাদের দৌলতেই বাংলায় আমদানি হয় অয়েল পেন্টিং। বাংলার শিল্পীরা একে নিপুণভাবে কাজে লাগালো নিজেদের চিত্রকলাতে। শুরু হলো ডাচ বাংলা পেন্টিং। আজকের দিনেও তার যথেষ্ট কদর।